16 জুলাই 2012 কাশিরিঘাট। 4টে বন্ধু অনিকেত, সাহিল, রাজীব আর অমিত এক রাত আগে মুম্বাই ফিরে আসছিল। ওরা সবাই হলিডেজ এনজয় করার পরে ফেরত নিজেদের হোম টাউন ফিরে আসছিল। আরে ভাই, কখনই রাস্তা শেষ হবে? 2 ঘন্টা ধরে রাস্তাতেই ঘুরে চলেছি, বসে বসে কোমরে বাঘ ধরে গেছে। হ্যাঁ ভাই শাহিদ, তুই এই রাস্তার ব্যাপারে আদৌ কিছু জানিস নাকি এমনি গাড়িটাকে ছুটিয়ে চলেছিস? জানি না ভাই, ইউজুয়ালি সকালে তো এই রাস্তা তাড়াতাড়ি পার হয়ে যায়, কি জানি এখন কি হয়ে গেল। আচ্ছা, এটা কি অজুহাত? তাহলে তুই এটা বলতে চাইছিস যে রাত্রে এই রাস্তা এমনি এমনি লম্বা হয়ে গেল? না, আমি আসলে এটা বলতে চাইছিলাম না। আমি আজ পর্যন্ত রাত্রে এই রাস্তা দিয়ে সফর করিনি। সকালে 2 থেকে 3 বার এখান থেকে পার করেছি, রাতের এক্সপেরিয়েন্স তো আমারও নেই। আচ্ছা, তাহলে কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই তুই রাত 12টার সময় রাস্তাটা বেছে নিলি। ওরা নিজেদের মধ্যে কথাই বলছিল, আর তখনই ওরা পেছন থেকে কোনো ট্রাকের জোরে হর্ন শুনতে পেল। ওই ট্রাকটা বারবার ওদের গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করে যাচ্ছিল। কিরকম ড্রাইভার ভাই, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে নাকি? এইটুকু বলা মাত্রই ওই ট্রাকটা এদের গাড়িটাকে একটা জোরে ধাক্কা মারলো আর বারবার হর্ন বাজাতে থাকলো। সাহিল, সাইড দে ওকে, নাহলে আমাদের মারার উদ্দেশ্যে এসেছে। সাহিল ওই ট্রাকটাকে সাইড দিয়ে দিল আর ওই গাড়িটা সোজা আগে এগিয়ে চলে গেল। তোমরা ওই গাড়িটাকে দেখলে? এমন মনে হচ্ছিল যেন কোনো গর্ত থেকে বার করা হয়েছে, মনে হচ্ছিল যেন 20 বছরের পুরনো ট্রাক ছিল। ওরা এই ইনসিডেন্টের থেকে ঘাবড়ে গেছিল। প্রায় 10 মিনিট পর গাড়ি একটা পুরনো কবরস্থান থেকে পার হয়। সেই হাইওয়েতে একটা কবরস্থানও পড়তো। গাড়ি যখন ওই কবরস্থানের কাছ থেকে পার হয়, ওরা কবরের কাছে সেই পুরনো ট্রাক দেখতে পায়, যেটা কিছুক্ষণ আগে ওদের প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। সাহিল, গাড়ি থামা, ওই দেখ। আরে, এটা তো সেই ট্রাকটাই যে আমাদের বিরক্ত করে রেখেছিল। তাহলে বন্ধুরা, কি চলছে মনে? আমার মনে হয় আমাদের একবার গিয়ে দেখা দরকার যে আসলে ব্যাপারটা কি। পাগল হয়ে গেছিস নাকি? মাঝরাতে এইভাবে কবরস্থানে যাওয়ার কথা বলছিস? আরে মরতে চাস নাকি? অমিত ওদেরকে ওখানে যাওয়ার থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওরা ওই ট্রাক থেকেই একটা লোককে নিচে নামতে দেখতে পায়, যে কালো পোশাক পরে রেখেছিল আর তার মাথার উপর একটা হেড ছিল। সে প্রায় 7 ফিট লম্বা আর হাট্টা ঘাট্টা ছিল। এটা দেখে জানি না কেন সবার উৎসাহটা আরো বেড়ে গেল, আর অমিতকে ছেড়ে সবাই ওই লোকটার ব্যাপারে জানার জন্য উৎসুক হয়ে পড়ল। অমিতকেও বাধ্য হয়ে ওদের সঙ্গে যেতেই হলো, কারণ ও একা থেকে কি বা করে নিত। টর্চের আলোতে ওরা যখন ওই ট্রাকের কাছে, ওই দেওয়ালের কাছে পৌঁছলো, ওদের মন বসে গেল। ওরা যেটা দেখলো সেটা দেখার পরে ওদের গায়ে কাঁটা দিয়ে দিল। ওরা দেখলো একটা ট্রাক ড্রাইভার, মানে সেই মুখোশ পরা লোকটা, সে কবর খুঁড়ে দিয়ে মৃতদেহ পার করলো আর তাদের নির্দয়ভাবে খেয়ে যাচ্ছিল। ও শরীরের প্রত্যেকটা অঙ্গ পার করে করে খুবই কুৎসিতভাবে খেয়ে চলেছিল। ভাই, এটা আবার কোন রাক্ষস? বেরো তাড়াতাড়ি এখান থেকে। ঘাবড়ে গিয়ে ওরা সবাই একসাথে পালালো, কিন্তু অমিত এত ভয় পেয়ে গেছিল যে ও নড়তেও পারলো না। ওদের আওয়াজ শুনে ওই শয়তানটা জানতে পেরে গেল যে কেউ তার উপর নজর রাখছে। সেই জন্য সে সোজা পেছনে ঘুরে তাকায়, আর ঘুরে তাকাতেই সে ওখানে 3টে ছেলেকে দৌড়তে আর একা সেখানে অমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই শয়তান অমিতের কাছে চলে আসে, আর ওই শয়তানটা সোজা অমিতের গলায় ঘাত করলো, আর একটা ঘাতেই অমিতের ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে গেল। আর এর সাথেই অমিতের গল্প
এখানে শেষ হয়ে গেল। কিন্তু এর পরের দৃশ্যগুলো এর থেকেও ভয়ঙ্কর হওয়ার ছিল। পালাও সবাই, তাড়াতাড়ি গাড়ির দিকে, থামবে না। সবাই গাড়ির দিকে দৌড়তে লাগলো, আর ফাইনালি গাড়ির কাছে এসে পৌঁছলো আর গাড়িতে বসে পড়লো। আর শয়তান এতক্ষণ অব্দি ওদের পেছনে দৌড়য়নি, বরং দূর থেকে দাঁড়িয়ে ওদের দেখে যাচ্ছিল। সাহিল, কি করছিস? তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। এখন গাড়ি স্টার্ট হচ্ছে না, আমি এখন কি করব? চেষ্টা তো করেই যাচ্ছি। সাহিল গাড়িটাকে স্টার্ট করার পুরো চেষ্টা করছিল, কিন্তু ওর গাড়ি স্টার্টই হচ্ছিল না। তখনই ওরা দেখতে পেল ওই দূরে দাঁড়িয়ে থাকা শয়তান অমিতের দেহটাকে খাওয়ার পর ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। ও এখন দ্রুত হয়ে গেছিল আর ওই গাড়িটার প্রায় কাছে এসে গেছিল। কিন্তু সৌভাগ্যক্রমে গাড়ি স্টার্ট হয়ে গেল আর দ্রুত গতিতে সাহিল গাড়িটাকে আগে এগিয়ে নিয়ে গেল। শয়তান এই তিনজনের পেছনে পড়ে গেছিল, আর তখনই ও হাওয়ায় উড়ে গেল আর সোজা গাড়ির উপর ঝাঁপ দিয়ে দিল। আর অনিকেত জানলার বাইরে নিজের মাথা বার করলো, এটা কনফার্ম করার জন্য যে এটা কি সেই শয়তানটাই। তখনই ওই শয়তানটা অনিকেতের মাথাটাকে নিজের ভারী তলোয়ার দিয়ে কেটে আলাদা করে দিল, আর তার অর্ধেক কাটা শরীর গাড়ির মধ্যেই ছটপট করতে লাগলো। এটা দেখে গাড়িতে উপস্থিত সাহিল আর রাজীব দুজনে ভয় পেয়ে গেল আর প্রাণ বাঁচানোর জন্য চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেয়। ওরা দুজন ঘাসের ময়দানে পড়ে যায়, যে কারণে ওদের কম আঘাত লাগলো। ওরা দুজন নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ে থাকে, কিন্তু ওদের ভয়টাকে ওই শয়তানটা অনুভব করে নেয়। আর তারপর সে রাজীবকে এক কোণে দেখতে পেয়ে যায়। ওই শয়তানটা লম্বা নখ আর নিজের ধারালো তরোয়াল দিয়ে রাজীবের উপর ঘাত করে দেয়, যে কারণে ওর ভয়ঙ্কর চিৎকার বের হয়ে গেল। আর ওর গল্পটাও এখানেই শেষ হয়ে গেল। ওর মাথাটাও ধড় থেকে মাটিতে এসে পড়ে যায়। ওই শয়তানটা সাহিলকে দেখতে পায়নি, আর সাহিলও রাজীবের মৃত্যুর সময় ওখান থেকে বেরিয়ে চলে গেছিল, যে কারণে ও বেঁচে পালিয়ে যায়। 16 ডিসেম্বর 2012 রাতে কাসেরিঘাট হাইওয়েতে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ওদের সঙ্গে ঘটলো, সেটা থেকে সবাইকে এটা শিখে নেওয়া দরকার যে অন্ধকার রাতে ভূতেদের রাস্তা দিয়ে পার হওয়ার ফল কতটা মারাত্মক হতে পারে। কথায় বলে ওই ভূতের রাস্তার কাহিনীতে কোনো শয়তান আছে যে প্রত্যেক রাতে 12টা থেকে 3টের মধ্যে নিজের পুরনো মারাত্মক ট্রাকে বসে নিজের শিকারের পিছু করতে থাকে, আর তাদেরকে মেরে কবরস্থানে দফন করে দেয়। পরের রাতে তাকে সেই কবর থেকেই বার করে তার শরীরের টুকরোগুলোকে খেতে থাকে, যে কারণে সে অমর থাকতে পারে। আরে রূপা, এই শিরদাঁড়ার ব্যথাটা জানি না কবে আমার একদিন প্রাণ নিয়ে হার মানবে। একটু মালিশ করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, 2 মিনিট থামো। রূপা যখনই শুভেন্দুর কাঁধে হাত রাখলো, শুভেন্দু খুবই জোশের সঙ্গে একেবারে লাফিয়ে উঠল। আরে বাহ রূপা, তুমি তো একদম জাদুকর বেরোলে। তোমার মোলায়েম হাতের স্পর্শ হওয়া মাত্রই শরীরে যেন এক নতুন প্রাণ এসে গেছে। আমার ব্যথাটা কি জানি কোথায় উধাও হয়ে গেল। এখন ছেড়ে দাও, যাও নিজের এবার কাজ করো। আমার এখন একটু ভালো অনুভব হচ্ছে। ঠিক আছে, তেল লাগাতে হবে না, আমি চললাম বাড়ির কাজ করতে, অনেক কাজ পড়ে আছে। রূপা কিচেনে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেল। তখনই শুভেন্দু বিছানা থেকে উঠল আর নিজের পকেটে কিছু খুঁজতে লাগলো, যেটা ও খালি পেল। ও আবার একবার রূপাকে আওয়াজ দিল, আরে ক্ষমা করো, তোমাকে আরেকটা কষ্ট দিচ্ছি। আসলে আমার ওই ওষুধগুলো কি জানি কোথায় রাখা আছে, ওগুলো একটু নিয়ে এসো। তুমিও না পাগল করে দেবে, তোমার ডান দিকের পকেটে হাত ঢোকাও। শুভেন্দু যখনই
ওর ডান দিকের পকেটে হাত ঢোকালো, সেখানে ও নিজের ওষুধগুলো পেয়ে গেল। এটা দেখে ও একটু অবাক হয়ে যায়, কারণ কয়েক সেকেন্ড আগে যখন ও নিজের পকেট চেক করছিল তখন তো ও কিছুই পায়নি। তাহলে হঠাৎ এই ওষুধ? যাই হোক, এখনের মতো এসবকে ও এড়িয়ে দিল আর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আচ্ছা শোনো, আমি এবার বেরোলাম। শোনো, গাড়ি ধরার সময় যে প্রথম গাড়িটা পাবে সেটা ছেড়ে দিও, বরং ওর পরের গাড়িটা ধরবে। আর অফিসে গিয়ে সবার প্রথমে নিজের চেয়ারটাকে চেক করে নিও, তবেই ওর উপর বসো, বুঝলে? শুভেন্দু রূপার কথাগুলো যেন ওর মাথায় উপর দিয়ে চলে গেল। ওর কথায় হাসতে হাসতে বলল, আচ্ছা ম্যাডাম, এই ব্যাপার, ঠিক আছে, আমি এবার চললাম। তারপর শুভেন্দু বাইরে দাঁড়িয়ে গাড়ি ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই ও সামনে একটা ট্যাক্সি আসতে দেখলো, যেটার বাম্পারে একটা লাল পতাকা লাগানো ছিল। ও ট্যাক্সি! কিন্তু এক মিনিট, আমি এটা ধরবো নাকি ছেড়ে দেব? রূপা প্রথম গাড়িটা ধরতে মানা করেছিল, কিন্তু ছাড়ো, রূপাও এমনই মজা করেছিল হয়তো। শুভেন্দু এত কিছু সব ভেবে ওই ট্যাক্সিটাকে থামানোর সিদ্ধান্ত করে নিল, কিন্তু এর আগে ও তাকে হাত দেখিয়ে থামাতে পারত, ওই ট্যাক্সিটা ঠিক ওর সামনে দিয়ে পার হয়ে গেল। ওফো, এ তো চলে গেল, এখন দ্বিতীয় গাড়ির অপেক্ষা করতে হবে। কয়েক মিনিট পরে ও পরের ট্যাক্সিটা আসতে দেখতে পেয়ে গেল। ও তক্ষুনি হাত দেখিয়ে দিল আর তারপর গাড়িতে বসে পড়ল। কিছুটা দূরত্ব পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামিয়ে বলে উঠল, আরে সাহেব, সামনে তো খুব ভিড়, মনে হচ্ছে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুভেন্দু বেরিয়ে যখন দেখল তখন ওর হুঁশ উড়ে গেল। এই অ্যাক্সিডেন্ট ওই প্রথম ট্যাক্সিটারই ছিল যেটা শুভেন্দু ছেড়ে দিয়েছিল। ও ওই ট্যাক্সিতে লাগানো ওই লাল পতাকাটা খুব ভালোভাবে চিনতে পারছিল। শুভেন্দু নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছিল, যে কারণে আজকে কোনো রকমে ওর প্রাণ বেঁচে গেল। যাই হোক, এরপরেও অন্য রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সন্ধেবেলায় ও ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়িতে ফিরে এলো। কি হয়েছে গো? কেমন কাটলো আজকের দিনটা? আরে রূপা, তুমি? আজকে তোমার কথাটা আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আমার কথা? কি বলতে চাইছো? হ্যাঁ, সেটাই, ট্যাক্সির কথাটা, যেটা তুমি বলেছিলে যে প্রথম ট্যাক্সিটা ধরবে না, বিপদ হবে, সেটাই হয়েছে। যখনই আমি অন্য ট্যাক্সিতে বসে আগে এগোলাম, আমি দেখলাম ওই প্রথম ট্যাক্সিটার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সত্যি গো, সমাপতনও আজকাল কেমন কেমন ভাবে ঘটছে। আচ্ছা শোনো, আমি অফিসের কাজে এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, তুমি আমার ব্যাগ প্যাক করে দিও। সোজা সোজা ভাবে কেন বলছো না? ওই কালমুখীটার সাথে মজা করার জন্য যাচ্ছ, ফিরে এসো, তারপর মজা দেখাবে। কি কি বললে তুমি? না না, কিছুই বলিনি তো। পরের দিন শুভেন্দু সকাল সকাল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল, আর এদিকে রূপা বাড়িতে একদম একা হয়ে যায়। এদিকে শুভেন্দু সড়ক পার করছিল তখন, আর প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে ওর আনন্দ দ্বিগুণ হয়ে চলেছিল। বাহ, কি দারুণ ভাগ্য আমার! এক্ষুনি সোনালীকে ফোন করে ইনফর্ম করে দিই যে আমি বেরিয়ে পড়েছি। এক সপ্তাহ ওই সুন্দরী রূপসীর সঙ্গে খুব আনন্দ করব। শুভেন্দু অফিস স্টাফ সোনালীর সঙ্গে নিজের ট্রাভেল প্ল্যান করছিল, যেখানে ওর মনে অনেক ধরনের আনন্দের ঝর্ণা বয়ে চলেছিল। এক সপ্তাহ পর শুভেন্দু হাসি খুশি ভাবে নিজের বাড়ি ফিরে এলো। রূপা, রূপা, কোথায় তুমি? ও এইটুকু বলে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করল, বাড়ির দৃশ্য দেখে ওর পায়ের নিচে থেকে যেন মাটি উধাও হয়ে গেল। পুরো বাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সব জিনিসপত্র ভাঙাচুরো অবস্থায় মাটিতে পড়ে রয়েছিল। তখনই হঠাৎ বাড়ির টিউবলাইট ফ্লিক করতে লেগে গেল। বাড়ির এত নোংরা পরিবেশ দেখে শুভেন্দুর রূপার উপরে খুব গুরুতর রাগ ধরে গেল।
ও চিৎকার করে নিজের বেডরুমের দিকে চলে গেল। রূপা, রূপা, এ তুমি বাড়ির কি অবস্থা করে রেখেছো? আমি 1 সপ্তাহের জন্য বাড়ি থেকে বাইরে কি গেলাম, তুমি তো আমার বাড়িটাকে কোণার জায়গা করে রেখে দিয়েছো। এইটুকু বলে শুভেন্দু যখনই নিজের বেডরুমের দরজা আস্তে করে খুলে দিল, সামনে ওই মারাত্মক দৃশ্যটা দেখে ওর আত্মা কেঁপে উঠল। ও দেখলো যে ওর বেডরুম একেবারে কসাইখানা হয়ে গেছে। রুমের ওপরে পাখার জায়গায় লাশ ঝুলে রয়েছে, যে শরীরগুলো থেকে রক্তের একটা বিন্দু বাকি রাখা নেই। অন্যদিকে শুভেন্দু ওখানে রূপাকে দেখতে পায়, যে এখন একটা ডাইনিতে পরিণত হয়ে গেছিল আর ক্রমাগত কাঁচা মাংসের টুকরোগুলো চিবিয়ে যাচ্ছিল। বাপরে, আমার স্ত্রী তো একটা ডাইনি! তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে এখান থেকে। আমি এর আসল চেহারা দেখে ফেলেছি, তাই এ হয়তো এবার আমার মেয়েকে মেরে ফেলবে। এই সব কিছু ভেবে শুভেন্দু তক্ষণি পেছন দিকে হাঁটতে লাগলো, কিন্তু তক্ষণি রূপা গর্জন করে বলে উঠল, ওহো, তাহলে এসে গেছিস তুই ওই কালমুখীটার সঙ্গে রাত কাটিয়ে? এবার মরার জন্য তৈরি হয়ে যা। তুমি কি করে জানতে পারলে যে আমি সোনালীর সঙ্গে ছিলাম? গুরুজনদের মুখ থেকে উপদেশ শুনিসনি কখনো? ডাইনির তৃতীয় চোখ সবসময় তোদের পিছু করে আর প্রত্যেক মুহূর্তের খবর রাখে। শুভেন্দু ঘাবড়ে গিয়ে পালানোর কথা ভাবছিল, আর তখনই পুরো বাড়ির লাইটস একসাথে ফিউজ হয়ে গেল, যে কারণে শুভেন্দুর চোখের সামনে একদম অন্ধকার ছেয়ে গেল। এখনো ইচ্ছে করলেও পালাতে পারতো না, কারণ ও কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই অন্ধকারের ভেতর থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুভেন্দুর দিকে এগিয়ে আসছিল, আর তখনই এক ঝটকায় অন্ধকার থেকে বেরোলো ওই ডাইনিটার হাত, আর শুভেন্দুকে ওই গুপ্ত অন্ধকারের দিকে টেনে নিয়ে চলে গেল, যে কারণে ও খুব জোরে চিৎকার করে উঠল, আর তারপর চিরকালের জন্য ওর আওয়াজ বন্ধ হয়ে যায়। রিমা আর সোম, এই দুজন চোর রাতের সময় গ্রামে গ্রামে ঘুরে চুরি করতে যেত। দুজনেরই এই কাজে খুব আনন্দ হতো। এক রাতে এইভাবেই চুরি করার উদ্দেশ্যে রিমা আর সোম একটা গ্রামে এসে পৌঁছয়। দুজন একটা গাছের নিচে বসে গ্রামটা দেখতে লাগলো। গ্রাম দেখতে খুব ছোট ছিল, কিন্তু বাড়িগুলো খুব ভালো আর বড় ছিল। দেখতে পাচ্ছ রিমা, গ্রামের সবাই খুব ধনী ঘরের মনে হচ্ছে। এই গ্রামটা তো আমাদের এক রাতের মধ্যেই ধনী বানিয়ে দেবে। কিন্তু এই ধনী লোকগুলো খুব বেশি চালাক হয়, এদের ঘরে চুরি করা সহজ কাজ নয়। আরে তুমি সে নিয়ে চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। এই গ্রামের ধনী লোকেরা খুব বেশি ভীতু হয়। আমরা এদেরকে নকল ডাইনি হয়ে ভয় দেখাবো আর তারপর লুটে নেব। এটা তো সত্যি দারুণ আইডিয়া। এখন এদেরকে নকল ডাইনির থেকে কেউ বাঁচাতে পারবে না। এইটুকু বলে রিমা ডাইনির মতো হাসতে লাগলো, আর বৃষ্টি শুরু হয়ে গেল। গ্রামে গোবিন্দ নামের এক লোক তার স্ত্রীর সঙ্গে থাকত। সে খুব ধনী ছিল না, কিন্তু টাকার কোনো অভাবও ছিল না। সেই রাতে ওরা দুজন ঘরে গল্পগুজব করছিল। তখনই ঘরে লাইট চলে গেল। আরে এই কি, তুমি এখানে থামো, আমি উপরে দেখে আসছি। হয়তো বৃষ্টির জন্য চলে গেছে। গোবিন্দ ওখান থেকে চলে গেল। বাইরে হঠাৎ বিদ্যুৎ পড়ল আর নলিনী ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে গোবিন্দের জোরে জোরে চিৎকারের আওয়াজ এলো। সেই আওয়াজ শুনে নলিনী আরো ভয় পেয়ে গেল। গোবিন্দ, কি হয়েছে তোমার? নলিনী অন্ধকারে ভয় পেয়ে ওপরে যেতে লাগলো। সেই সময় ওপর থেকে গোবিন্দ দৌড়ে নিচে আসছিল। সিঁড়ির মাঝখানে দুজনে ধাক্কা খেলো আর নিচে পড়ে যায়। নলিনী গোবিন্দকে দেখলো
ও খুব ভয় পেয়ে গেছিল আর ওর মাথা থেকে রক্ত বের হচ্ছিল। এই রক্ত কোথা থেকে বেরোচ্ছে? ওপরে কে আছে ওপরে? ডাইনি। ডাইনির নাম শুনে নলিনীও ভয় পেয়ে যায়। তখনই দুজনে দেখলো যে সিঁড়ি থেকে একটা আলো ওদের দিকে হাওয়ার সাথে চলে আসছিল। দুজন ভয় পেয়ে পালালো আর ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। গোবিন্দ দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু ওর কিছুই অসর হলো না। এতক্ষণে পেছন থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো। দাঁড়াও! দুজনে পেছনে ঘুরে তাকালো। তখন ওখানে একটা ডাইনি হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। ওই মোমবাতির আলোয় তার ভয়ঙ্কর চেহারা খুব বেশি মারাত্মক লাগছিল। পালানোর কোনো দরকার নেই। আমি যেমনটা বলবো তেমনটা যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। তুমি যা বলবে আমরা তাই করব, কিন্তু আমাদের যেতে দাও প্লিজ। খুব ভালো কথা। এইটুকু বলে ডাইনি হাসতে লাগলো। তারপর ডাইনি নিজের একটা হাত জানালার দিকে বাড়ালো আর নিজের আঙুল নাড়াতে লাগলো। যখনই ডাইনি আঙুলটা নাড়ালো, একটা বড় ব্যাগ জানলা থেকে উড়ে ভেতরে চলে এলো আর ডাইনির সামনে মাটিতে পড়ে গেল। এটা দেখে গোবিন্দ আর নলিনী খুব বেশি ভয় পেয়ে যায়। তোমার সব টাকা আর সোনা এই ব্যাগে রেখে দাও। দুজন একে অপরের দিকে দেখে ভাবতে লাগলো। ততক্ষণে ডাইনি চিৎকার করে ওঠে, তাড়াতাড়ি করো, নাহলে এই আগুনে তোমাদের দুজনকে পুড়িয়ে ফেলবো। গোবিন্দ গিয়ে ব্যাগ তুলল আর দৌড়ে দৌড়ে টাকা নিতে চলে গেল। ডাইনি ওখানেই দাঁড়িয়ে থেকে নলিনীকে দেখে যাচ্ছিল। নলিনী ডাইনি ওই ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাচ্ছিল। হঠাৎ জানালা থেকে জোরে হাওয়া এলো আর ডাইনির শাড়ি উড়তে লাগলো। নলিনীর নজর ডাইনির পায়ের দিকে চলে যায়। ও দেখল যে ডাইনির শাড়ির ভেতরে জিন্স পরেছিল। নলিনীর ডাইনির ওপরে সন্দেহ হতে লাগলো। এই ডাইনি তো কোনো মেয়ে মনে হচ্ছে যে চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছে। আমাকে এই কথাটা গোবিন্দকে বলতেই হবে। নলিনী লুকিয়ে নিজের চপ্পল খুলে দিল আর ওই মোমবাতির উপরে ছুঁড়ে মারল। এই কারণে মোমবাতি নিভে গেল আর ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়া মাত্রই নলিনী গোবিন্দের দিকে পালালো। গোবিন্দ, দাঁড়িয়ে যাও, ও একটা নকল ডাইনি। ডাইনিও ওর পেছনে দৌড়লো, কিন্তু অন্ধকারের জন্য ওর মাথা কোনো জিনিসের সঙ্গে ধাক্কা খেলো আর ও নিচে পড়ে গেল। ঘরে লাইট আবার চলে এলো। ডাইনির আওয়াজ শুনে গোবিন্দ আর নলিনী ওর কাছে এলো। ডাইনি মাটিতে চুপচাপ পড়েছিল আর এখন শাড়ির ভেতরের জিন্স পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। আরে, এ তো একটা নকল ডাইনি। তাহলে ওই ব্যাগটা হাওয়ায় কি করে উড়ে গেছিল? ডাইনির আওয়াজ শুনে সোম ভেতরের দরজা খুলে ভেতরে এলো আর সোজা গিয়ে ডাইনির কাছে বসে পড়ল। রিমা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? আচ্ছা, তার মানে তুমিও এর সাথে রয়েছো। আমি এক্ষুনি পুলিশকে ডেকে তোমাদের দুজনকে ভেতরে করাচ্ছি। যখন গোবিন্দ ফোনের দিকে এগোলো, বাইরে খুব জোরে বাজ পড়ল আর ডাইনি গোবিন্দের পা ধরে ফেলল। গোবিন্দ হঠাৎ করে অবাক হয়ে পড়ে। ডাইনির শরীর আস্তে আস্তে হাওয়ায় উঠতে লাগলো। এটা দেখে নলিনী আর গোবিন্দের সাথে সাথে সোমও ভয় পেয়ে গেল, কারণ ও জানতো
যে শাড়ির ভেতরে তো রিমা ছিল। আরে এসব কি হচ্ছে? এ তো একটা সাধারণ মেয়ে ছিল যে নকল ডাইনি হয়ে এসেছিল। রিমা! ডাইনি হাওয়ার উপর দাঁড়িয়ে পড়ল। কোনো রিমা নেই এখানে। ওই টাকার ব্যাগ আমায় দিয়ে দাও, নইলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। গোবিন্দ ভয় পেয়ে বলল, আমি দেব না। নলিনী, এটা নিশ্চয়ই এদের কোনো নতুন ফন্দি। কি বললি? ডাইনি রাগের চোটে গোবিন্দকে হাওয়ায় চাকিয়ে নেয় আর দেওয়ালে ছুঁড়ে দেয়। ডাইনি ওই ব্যাগটা তুলে নিল আর বাইরে আকাশে উধাও হয়ে গেল। সোম দৌড়ে দৌড়ে বাইরে এলো আর ডাইনির দিকে দেখতে লাগলো। সোম নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ ওর বন্ধু যে নকল ডাইনি সেজেছিল ও এখন আসল ডাইনির রূপ নিয়ে মানুষদেরকে মারছিল। ওই দুর্ঘটনার পরে গ্রামে ডাইনির কারণে অনেক লোকেদের মৃত্যু হয়ে যায়, কারণ সবাই তার জিন্স দেখে তাকে নকল ডাইনি ভেবে তাকে টাকা দিতে বারণ করে দিত। মা, মা, ওই দেখো না, চুড়িটা কি সুন্দর লাগছে। চলো না মা, পরিয়ে নি। হ্যাঁ, চুড়ি তো খুবই সুন্দর আর খুব দামিও, কিন্তু সোনা এভাবে রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস হাত লাগাতে নেই। কে জানে এসবের সঙ্গে কোনো অবাস্তব জিনিস তোমার সঙ্গে আসবে। মা, মা প্লিজ করিয়ে নি না, আমার এটা খুব ভালো লাগছে। কি সুন্দর লাগছে তাই না? আরে সোনা, বাজার থেকে অন্য কিনে দেবো, এটা এখানেই থাক। না মা, আমার এই চুড়িটাই চাই। মা, আমার চাই, আমার এই চুড়িটাই চাই। বাচ্চার জিদের সামনে ওর মাকে ঝুঁকতেই হলো, আর তারপর অঞ্জলি রাস্তায় পড়ে থাকা চুড়ি কুড়িয়ে নিল আর নিজের বাঁ দিকের হাতে পরে খুব আনন্দে নাচতে লাগলো। আমার নতুন চুড়ি, আমার নতুন চুড়ি। ঠিক সেই রাতেই অঞ্জলি নিজের ঘরে ঘুমোচ্ছিল, যখন ওর চুল নিজের থেকেই হাওয়াতে ঢেউ খেলতে লাগলো। ও নিজের ঘরে কারোর থাকার অনুভব করছিল, আর তখনই ওর এমন লাগলো যেন কেউ ওকে ঘরের বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই অনুভব হওয়া মাত্রই অঞ্জলি তক্ষুনি ঘুম থেকে জেগে গেল আর কাঁদতে লাগলো। ওর ভয় লাগছিল, যে কারণে ও নিজের মা বাবার ঘরে গিয়ে তাদের সঙ্গে ঘুমিয়ে পড়ল। পরের দিন অঞ্জলি নিজের চুড়িটা ছমছম করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এইবারে ও একদম একা ছিল। ও দৌড়তে দৌড়তে নিজের ঘরে যাচ্ছিল, আর তখনই কিছু দূর আগে ও ঠিক নিজের সামনে একটা চকলেট পড়ে থাকতে দেখে। অঞ্জলি ওই চকলেট দেখে খুব আকর্ষিত হয়ে গেল আর সেটা নেওয়ার জন্য সামনে এগোলো। কিন্তু যখন যখন ও আগে এগোলো, ওই চকলেট ওর থেকে দূরে চলে যাচ্ছিল। নির্দোষ বাচ্চা অঞ্জলি কি জানতো যে ওই চকলেট ওকে কোনো দিকে এড়ানোর চেষ্টা করছে। চকলেটের পিছু করতে করতে অঞ্জলি এখন একটা জঙ্গলে এসে গেছিল, যে নির্জন পরিবেশ আর গভীর জঙ্গলে ঘেরা ছিল। তখনই চকলেটের সরে যাওয়াটা বন্ধ হয়ে যায় আর ও একটা জায়গায় স্থির হয়ে যায়। সেটা দেখে অঞ্জলি খুব খুশি হয়ে যায় আর চকলেট নেওয়ার জন্য আগে এগিয়ে যায়। ও যখনই ওই চকলেটটায় হাত লাগালো, ও বুঝতে পেরে গেল যে আসলে এটা কোনো চকলেটই নয়, বরং একটা চকলেটের একটা র্যাপার মাত্র। এটা দেখে অঞ্জলি খুব বেশি রেগে যায় আর তখনই ও ফেরত যাওয়ার জন্য পেছনে ঘুরে পড়ে। তো ও নিজের সামনে একটা বুড়ি মহিলাকে লাঠি হাতে দেখতে পায়, যে ওকে দেখে এক ভয়ঙ্কর হাসি হেসে চলেছিল। ওই বুড়িটাকে দেখে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, আর তখনই
ওই বুড়ি এক মুহূর্তে অঞ্জলির কাছে চলে এল। এখন আমরা অন্যদিকে দেখব, যেখানে অঞ্জলির মা বাবা খুব বেশি চিন্তায় বসেছিল, কারণ তাদের অসহায় মেয়েটা অঞ্জলি এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। তোমাকে আমি 100 বারেরও বেশি বলেছি যে এইভাবে অঞ্জলিকে স্কুলে পাঠাবে না, ওকে নিজের সঙ্গে আসা যাওয়া করবে, কিন্তু তুমি আমার কথা বুঝতে পারো আদেও? আচ্ছা ঠিক আছে, পরে বকে দিও, আগে চলো গিয়ে আমাদের মেয়েটাকে নিয়ে আসি, কি জানি কোথায় রয়ে গেল। তারা দুজন স্কুলে ফোন লাগালো, যেখান থেকে তারা শুধু এটাই জানতে পারলো যে অঞ্জলি তো অনেকক্ষণ আগেই স্কুল থেকে বেরিয়ে চলে গেছে, ও স্কুলের ক্যাম্পাসে ছিল না। এরপরে সুনিতা আর অভিষেক অঞ্জলিকে সব জায়গায় খুঁজতে শুরু করে দেয়, কিন্তু ওকে ওরা কোথাও খুঁজে পেল না। তারপর ওরা থানায় দিয়ে তাদের বাচ্চার মিসিং রিপোর্ট লেখানোর কথা ভাবলো, কিন্তু তার জন্য ওদেরকে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। সন্ধেবেলায় ক্লান্ত হয়ে দুজন তাদের বাড়ি ফিরল। তখন তাদের একজন প্রতিবেশী সুপ্রিয়া ওদের অবস্থা দেখে বুঝতে পেরে যায় যে ব্যাপারটা অনেকটাই গম্ভীর। সে তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করে, আরে দিদি, কি হয়ে গেল? তোমরা মুখ ঝুলিয়ে কেন রয়েছো? আজ রাতে তোমাদের ওই চঞ্চল খুকিকেও দেখতে পাচ্ছি না, সব ঠিক আছে তো? আর এখন কি বলবো তোমায়, সকাল থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, কি জানি কোথায় চলে গেল আমার মেয়েটা। এরপরে সুনিতা কেঁদে কেঁদে তাকে সব কিছু খুলে বলল। তিনজন ঘরের ভেতরে খুব চিন্তায় বসেছিল। তখনই সুপ্রিয়ার নজর একটা চমকানো চুড়ির ওপর পড়ে যায়। আরে দিদি, ওটা কোথাকার চুড়ি যেটা ওই টেবিলের উপর রাখা আছে? দেখো কেমন চমকাচ্ছে। এটা কার জন্য এনেছো? কারণ আমি তোমার হাতে তো কখনো পড়ে থাকতে দেখিনি। সুপ্রিয়ার প্রশ্ন জিজ্ঞেস করার পর সুনিতা তাকে কালকের পুরো ঘটনাটা খুলে বলল। ও তাকে বলল, আমার মনে হলো যে এই চুড়িতে কিছু তো একটা গোলমাল আছে, এই জন্যই আমি আমার মেয়েকে এড়ানোর জন্য ওকে অন্য চুড়ি পরিয়ে দিয়েছিলাম, আর এই চুড়িটা লুকিয়ে দিয়েছিলাম। এখনো বাচ্চা, জেদ পুরো না হলে চুপ করবে না। এবার আমি বুঝলাম যে এরকমটা কেন হচ্ছে। এই চুড়িটা কোনো সাধারণ চুড়ি নয়, বরং আমার তো এটা কোনো ডাইনি চুড়ি বলে মনে হচ্ছে। দেখো তো, এর উপর হালকা হালকা চেরা কাটার দাগও আছে। দেখো, তোমার বলার মানেটা কি? মানে তো একদম পরিষ্কার, এই চুড়িটা কোনো ডাইনির, যেটা সড়কে তোমরা পেয়েছিলে। আর কারণ তুমি ওটা কুড়িয়ে নিয়েছো, এই কারণে ওই ডাইনি এখন যে কোনো ভাবে এই নিজের চুড়িটা চাইবে, আর এই চুড়িটার জন্যই তোমার মেয়েকে একা পেয়ে ওকে তুলে নিয়ে গেছে। তাহলে আমাদের কি করা উচিত? এখন তো শুধু একটাই রাস্তা বেঁচে আছে, ওই ডাইনিকে ওর চুড়িটা ফিরিয়ে দাও। কিন্তু কিভাবে? একটা কাজ করো, তোমার ওই সড়কটা মনে আছে যেখানে এই চুড়িটা নিচে পড়েছিল? আমার খুব ভালো করে মনে আছে, ওই ব্রিজের দিকের রাস্তাটা। হ্যাঁ, তাহলে এখন দেরি করছো কেন? এক্ষুনি ওখানে যাই। যদি চুড়িটা ওখানে পড়েছিল তাহলে এটা নিশ্চিত যে ওই ডাইনির বাস ওই এলাকারই কাছাকাছি রয়েছে। কিন্তু এটা করে আমি আমার মেয়েকে ফেরত কি করে পাবো? আরে যখন আমরা ওকে এই চুড়িটা ফিরিয়ে দেব না, বাচ্চাকেও ফিরিয়ে দেবে। দেখো, আমি ভূত পেতনির গল্পে বিশ্বাস করি না, কিন্তু যদি আমরা এরকম কিছু করে আমরা আমাদের মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে যাই, তাহলে আমাদের এক্ষুনি ওখানে যাওয়া উচিত। এরপরে তিনজন ওই সড়কে চলে যায়, আর তারপর ওই চুড়িটা নিয়ে গিয়ে রেখে দেয়, আর ওখানেই রক্তের কয়েকটা ফোঁটাও নিচে ফেলে দেয়, যাতে আকর্ষিত হয়ে ওই ডাইনি ওখান অবধি চলে আসে, আর কোনো কিছু শর্ত ছাড়া সে বাচ্চাটাকে ফিরিয়ে দেয়। এরপর প্রায় 2 ঘন্টা অবধি ওই তিনজন একটা দেওয়ালের পিছনে ক্রমাগত ওই চমকানো চুরির ওপর নজর রাখছিল, আর সব শেষে ওখানে ওরা একটা বুড়ি মহিলাকে আসতে দেখতে পায়। ও একটা ডাইনি ছিল,
যে চুরির কাছে আসছিল। আর যখনই সে চুরিটা পরে নিল, সে হঠাৎ করে কোনো এক সাম্রাজ্যে অপ্সরা হয়ে যায়, খুব সুন্দরী আর যুবতী। নিজের চুরিটা নিয়ে ওই ডাইনি বিরক্ত হয়ে যায়, আর এর পরের মুহূর্তে অঞ্জলি দৌড়তে দৌড়তে ওই দিকে চলে আসে আর নিজের মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই জন্য গুরুজনরা প্রায় সময় বলে, কোনো অজানা ব্যক্তি আর অজানা জিনিসপত্রের থেকে সব সময় সতর্ক থাকা উচিত, না হলে অনেকবার এর ফলাফল আমাদের চিন্তার থেকেও মারাত্মক প্রমাণ হতে পারে। দীপক নিজের জীবনে খুব সুখী ছিল। ও নিজের গ্রামের পুরনো বাড়িতে একাই থাকত আর কৃষিকাজ সামলাতো। জীবনটা ওর হিসেব মতোই কাটছিল, কিন্তু তখনই ওর গভীর সদমা লাগলো, এটা জেনে যে ওর জীবনে এখন আর কয়েকটা দিনই বেঁচে আছে। ওর একটা রোগ আছে যেটা 3rd স্টেজে পৌঁছে গেছে, আর এখন বলতে গেলে ওর কাছে আর 1 মাসই বেঁচে রয়েছে। একদিন সন্ধেবেলায় দীপক তার জমি থেকে বাড়ি ফিরছিল। তখনই ও কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। ওই মেয়েটা ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। আরে, কে তুমি? আর এত রাত্রে নির্জন জমিতে কি করছো? ওই অজানা মেয়েটা কাঁদতে কাঁদতে, আমার নাম মঞ্জু। আরে মালিক, এখন কি আর বলি, আমি গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছি। আমার কিছু বুঝতে পারছি না যে আমি কি করি। কোনো জানা পরিচিত বা ভালো মানুষকেও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আজ তুমি পুরো রাত এই শুকনো জমিতে এইভাবেই কাঁদতে থাকবে? তাহলে এখন আর আর কি করব মালিক? এই অভাগীর ভাগ্যে এটাই লেখা আছে। দীপক মনে মনে ভেবে বলল, এমনিতেও একটা অবলা নারী, আমাকে ওর সাহায্য করা উচিত। আচ্ছা শোনো, আজ রাতের জন্য তুমি আমার বাড়ি চলো। আজকের রাত তুমি ওখানেই থেকে যেও আর কাল ভোরে উঠে চলে যেও। হ্যাঁ, ঠিক আছে মালিক, যেমনটা আপনি বলবেন। দীপক মঞ্জুকে 1 রাতের জন্য জায়গা দিয়ে দেয়। পরের সকালে দীপক এক গভীর কিন্তু ক্লান্তিসহ রাত কাটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ও যখনই সামনে এগোয়, ও মঞ্জুকে আয়নার সামনে চুল আঁচড়াতে দেখতে পায়। তাকে দেখে কিছু সময়ের জন্য তো দীপক তার প্রতি মগ্ন হয়ে যায়। দীপক মনে মনে বিড়বিড় করল, আহ, এ তো কোনো অপ্সরার থেকে কম নয় রে। গত রাতে ঘুমটা ঢেকে রাখার জন্য ও তার চেহারাটা দেখতে পায়নি, কিন্তু এখন যখন ও তার সুন্দর চেহারাটা দেখল, তো তাকে পছন্দ করে বসল। মালিক, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আরে, এত তাড়াতাড়ি? চলো গরম গরম চা হয়ে যাক। দীপক চা তৈরি করে নিয়ে আসে। দীপকের পুরো ইচ্ছে ছিল যে ওর মনে মঞ্জুর জন্য কি চলছে সেটা বলে দেবে, কিন্তু ওর মধ্যে এত সাহস কোথায় ছিল? যাই হোক, দুজনে একসাথে চা খেলো, আর দীপক যেতে যেতে তাকে বলল, মঞ্জু, এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি, তাহলে তুমি আসা যাওয়া করো আমার সাথে দেখা করতে। হ্যাঁ অবশ্যই, এবার আমি আসি। এর 2 দিন পর হঠাৎ দীপক খুব অসুস্থ হয়ে পড়ল। ওর কারো সাহায্যের দরকার ছিল। ওর কেউই আপন বলে ছিল না, আর না ওর কোনো পরিবার বলে ছিল। কিন্তু তখনই ওর মঞ্জুর কথা মনে পড়ে যায়। যখনই ওর মাথায় মঞ্জুর নাম মনে পড়ে, তখনই দরজায় একটা বেল বাজল। দীপক আস্তে আর ক্লান্তিসহ আওয়াজে, দরজা খোলাই আছে, ভেতরে আসতে পারো। দরজার বাইরে মঞ্জু দাঁড়িয়েছিল।
সেই সময় ঘড়িতে রাত 10টা বেজেছিল। আরে মঞ্জু, তুমি তুমি এখানে এত রাতে? আপনি আমাকে মনে করলেন আর আমি হাজির। চলুন এইসব বাদ দিন, আমি আপনাকে এক্ষুনি ঠিক করে দেব। না মঞ্জু, এখন তো ডাক্তারও বলে দিয়েছে আমাকে বাঁচানো যাবে না। এখন ব্যাস কয়েক সপ্তাহের মধ্যে আমি মরে যাব। আরে না, শুভ কথা বলুন। আমি বললাম তো, শুধু আমাকে 2 দিন সময় দিন, আমি আপনাকে একেবারে সুস্থ করে দেব। সেই রাতে মঞ্জু দীপককে গরম পট্টি লাগিয়ে সেঁক দেয়, আর দীপকেরও কখন যে ঘুম ধরে গেল ও জানতেই পারল না। পরের দিন সকাল হলো, তখন মঞ্জু আগে থেকেই উঠে জেগেছিল আর দীপকের জন্য চা তৈরি করে নিয়ে আসলো। সেদিন পুরো দিন মঞ্জু দীপকের পুরো জোর লাগিয়ে দেখাশোনা করছিল আর কিছু হার্বাল ওষুধও দিল। আজকের রাতে দুজনে একই বিছানায় বিশ্রাম করছিল। দীপক নিজের ওপর নিয়ন্ত্রণ করতে পারেনি আর গিয়ে মঞ্জুকে জড়িয়ে ধরল। মঞ্জুও যেন দীপকের সাথে খুব বেশি শান্তি পাচ্ছিল। দুজনে সেই রাতে খুব ইন্টিমেট হলো, একদম স্বামী স্ত্রীর মতো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার যে সে বিবাহিত ছিল না। মঞ্জু দীপকের প্রেমে পাগল ছিল, সেও নিজেকে থামাতে পারেনি। পরের দিনে যখন দীপকের ঘুম ভাঙল, তখন ওর খুবই ভালো অনুভব হচ্ছিল। ওর কোনো রকম জ্বর, যন্ত্রণা বা অসুস্থতার সংকেত একদম দেখতে পাওয়া যাচ্ছিল না। ও মঞ্জুকে ডাক দিতে শুরু করলো, কিন্তু মঞ্জুকে ও গোটা ঘরে কোথাও দেখতে পেল না। ও ভাবল যে লজ্জা পেয়ে চলে গেছে হয়তো, আবার অবশ্যই আসবে। কিন্তু সে নিজের দেওয়া কথা পুরো করেছে, যেটা সে বলেছিল যে সে দীপককে মাত্র 2 দিনের মধ্যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। ও নিজের ডাক্তারের সঙ্গে দেখা করলো, আর এইবারে ওর হেলথ রিপোর্ট খুবই ভালো ছিল, ও একদম সেফ ছিল। এখন ও সেই মেয়েটার খোঁজ করতে লাগলো, কিন্তু সেই মেয়েটাকে মানে মঞ্জুকে ও কোথাও দেখতে পেল না। আজও এটা একটা গভীর রহস্য যে আসলে সেই মেয়েটা দীপকের কে ছিল, যে ওকে জীবন দিয়েছিল কিন্তু তারপর উধাও হয়ে গেল। কোথাও সে কেউ প্রেমে পড়া ডাইনি ছিল না তো? আরে ভাই রনিত, একদিন তোর কারণে মরতে হবে। যেভাবে তুই নিজের ওই বেয়ারা বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করে আড্ডা মারিস আর সবসময় সন্ধেবেলায় বাইরে ঘুরতে থাকিস, আর আমাকেও জবরদস্তি নিজের সঙ্গে টেনে নিয়ে যাস। আরে ভীতু ছেলে কোথাকার, তুই এত ভয় পাস কেন ভাই? তোর তো নিজের প্রাণের পরোয়া নেই, অন্তত আমার কথা তো ভাব। এইভাবে অন্ধকার সন্ধেবেলায় এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার হওয়াটা তুই জানিস কতটা মারাত্মক হতে পারে? আচ্ছা, তাহলে বল কতটা মারাত্মক হবে? এখনই কোনো হরর ফিল্মের মতো আমরা পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পাবো? গাছের পেছন থেকে লুকিয়ে কেউ আমাদের উপর নজর রাখবে নাকি? আর হয়তো আমরা কোনো মধুর সঙ্গীতের আওয়াজ শুনতে পাবো। রনি তখন এইসব বলছিল, আর তখনই ওই দুজনের ঠিক একদম পেছনে কোনো মহিলার গলায় গানের আওয়াজ শুনতে পাওয়া গেল। রাত হতে চলেছে, বিপদ আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে। রাত হতে চলেছে। এই গানটা শুনে অমিত আর রনিত দুজনেরই যেন প্রাণটা বেরিয়ে গেল। দুজনের পা নিজের জায়গা থেকে সামনের দিকে এগোচ্ছিলই না। তখনই অমিত কাঁদো কাঁদো আওয়াজে রনিতকে বলল,
রনিত, আমি তোকে মানা করেছিলাম না, এইভাবে সূর্য ডোবার পর এই জঙ্গলে পার হওয়া ঠিক নয়। এবার দেখে নিলি তো কি হয়। এখন এতে ভূতের কথাটা তোলার কি দরকার ছিল বলতো? তুই কি সময় আর পরিস্থিতি বুঝতে পারিস না নাকি? আরে ক্ষমা করে দে ভাই, তখন আমি জানতাম না যে এই জঙ্গলে কোনো ডাইনিও থাকতে পারে। এখন কি করি? আমি এই ডাইনির ব্যাপারে বেশি কিছু তো জানি না, কিন্তু গ্রামের সবাই বলে যে এটা গান গাইতে পারা ডাইনি, যে যুবক ছেলেদেরকে দেখে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য মায়াবী সঙ্গীতের ব্যবহার করে। আর যে কেউ এই মায়ায় ফেসে যায় না, এই ডাইনি তাদেরকে মেরে ফেলে। সেই জন্য তখনই পেছন থেকে ওই ডাইনির সঙ্গীত বন্ধ হয়ে যায়, আর ও একটা ভয়ঙ্কর আওয়াজে বলল, এই, তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করে চলেছো? চুপচাপ উল্টো পায়ে আমার দিকে এসো, না হলে নিজেদের হাত দিয়ে জীবনটাকে হারিয়ে ফেলো। ভাই খুব ভয় লাগছে, এখন কি করি? আমি এখন শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছি। সেটা কি? শরীরের পুরো শক্তি লাগিয়ে বেশ পালাও এখান থেকে। অমিত এর আগে রনিতকে থামাতে পারত। রনিত ওখান থেকে দৌড়তে শুরু করে দিয়েছিল। আরে দাঁড়া রনিত, তুই নিজের মৃত্যুকে ডাক দিচ্ছিস, এরকম করিস না আমার ভাই। তখনই অমিত এটা অনুভব করলো যে ওই গান গাওয়ার ডাইনির সঙ্গীত একেবারে বন্ধ হয়ে গেছে, আর এমন মনে হয় যে ও এখন পেছন থেকে সরে গেছে। অমিতের প্রচন্ড ভয় তো লাগছিল, কিন্তু একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে তাকায়। তখন ও ওই ডাইনিকে কোথাও দেখতে পেল না। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি ওই ডাইনিটাকে আমার পেছন থেকে সরিয়ে দিয়েছো। কিন্তু এক মিনিট, ওই ডাইনিটা হঠাৎ করে গেল কোথায়? আমার পুরো বিশ্বাস যে ওই রনিতের পেছনেই গেছে। হে ভগবান, এখন আমি রনিতের সাহায্য কিভাবে করব? অমিত একটুও কিছু বুঝতে পারছিল না যে ও করলেও বা করবেটা কি, কারণ এখন আস্তে আস্তে অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ছিল, আর রাত নিজের ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল। তখনই অমিতের মাথায় একটা বুদ্ধি এলো যে এই সময় গ্রামের সবাইকে ডেকে নেওয়া যাক, আর তারপর রনিতকে খুঁজতে বেরোনো যাক। অমিত প্রথমে জঙ্গল থেকে বাড়ির দিকে দৌড় দিল। সৌভাগ্যক্রমে মাঝখানে ওর মুখোমুখি ওই ডাইনির সঙ্গে হলো না। গ্রাম পৌঁছে ও তক্ষুনি গ্রামের কয়েকজনকে নিজের কথাগুলো আর রনিতের পরিস্থিতির ব্যাপারে বলে দিল। গ্রামবাসীরাও অমিতের গল্প শুনে অবাক হয়ে গেল, কিন্তু ওরা ওর কথায় বিশ্বাস করল, কারণ এর আগেও এরকমই কিছু গ্রামবাসীদের সঙ্গে ঘটে রয়েছে। যখন জঙ্গল থেকে পার করা লোকেরা ওই ডাইনির সঙ্গীত শুনতে পেত, আর যারা ওই সঙ্গীত নিয়ে টিপ্পনি করে দিত বা পালানোর চেষ্টা করত, ওরা ওই ডাইনির মায়াতে এমনভাবে ফেসে যেত যে কখনো দ্বিতীয়বার ফিরে আসতে পারত না। অমিত কয়েকজন গ্রামের লোককে নিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে হাজির হয়। সবাই নিজের হাতে মশাল নিয়ে রনিতকে ডাক দিচ্ছিল। তখনই হঠাৎ করে ওই সঙ্গীত আবার বাজতে শুরু করে। এর মানে ওই গান গাওয়ার ডাইনিটা এখানেই কোথাও আশেপাশেই আছে। গ্রামবাসীরা, কোথায় গেলে তোমরা? যদি তোমরা আমার সাথে ইয়ার্কি করছো, তাহলে মনে রেখো এর ফলটা খুব খারাপ হবে। আমার বাবা একজন জমিদার, তোমরা জানো না নাকি? আমি তোমাদেরকে গ্রাম থেকে বার করে দেব। তখনই ওই গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে কোথা থেকে অমিতের একদম কাছে চলে আসে, আর ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে খোকা, তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও।
এই আংটিটা খুব চমকাচ্ছে, এটা খুলে দাও। কোথাও অন্ধকারে যদি হারিয়ে যায় তখন? না, আমি আংটি খুলবো না। এটা আমার দাদু আমাকে দিয়েছিল আর সব সময় পরে রাখতে বলেছিল। তখনই ওই গ্রামবাসীর চেহারা হঠাৎ করে বদলাতে লাগলো। ওই লোকটা ওই ডাইনির শরীরে বদলে গেল আর অমিতকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও অমিতের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো। বাপরে, এ তো সেই গান গাওয়া ডাইনিটা। মনে হচ্ছে গ্রামবাসীদেরকেও মেরে ফেলেছে, এখন আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। আমাকে এক্ষুনি জঙ্গল থেকে বাইরে পালাতে হবে। এটা বলে অমিত নিজের পুরো শক্তি লাগিয়ে জঙ্গল থেকে বাইরের দিকে পালানো শুরু করলো। ওর ঠিক পেছনে ওই ডাইনিটাও দৌড়চ্ছিল, সেটা পরিষ্কার বুঝতে পারছিল। আর তার সাথে ও গান গাইছিল, যাতে অমিত ভ্রমিত হয়ে ওর বশে হয়ে যায়। অমিতের ওপর এর আগে ওই গানের প্রভাব পড়া শুরু হতো। অমিত জঙ্গল পার করে নিজের ঘরে পৌঁছে যায়, যেখানে ওর মা বাবা ওর আসার অপেক্ষায় চিন্তা করছিল। আরে খোকা, এত রাতে কোথায় চলে গেছিলি? তুই জানিস তো যে ওই জঙ্গলে কালমুখী ডাইনি থাকে, যে তোদের বয়সী ছেলেদেরকেই লক্ষ্য করে। সে তো ভাগ্য ভালো যে তুই তোর দাদুর দেওয়া চমৎকারী আংটি পরে রেখেছিস। ওটা খুলে দিসনি, যেটা তোকে সুরক্ষিত বাঁচিয়ে রেখেছে। না হলে আজ তোর সাথে ভয়ঙ্কর একটা বিপদ ঘটে যেত রে খোকা। ভগবানকে অনেক ধন্যবাদ জানাই। আরে ও অমিতের মা, তুমিও না? এখন তো ছেলে ঘরে এসে গেছে, এখন শান্ত হও। বাকি কথা কাল করে নিও, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। অমিত বিছানায় শুয়ে শুয়ে বারবার ওর বন্ধু রনিত আর ওই গ্রামবাসীদের ব্যাপারে ভাবতে লাগলো। ওর আত্মার মধ্যেও ওই গান গাওয়া ডাইনির ভয় ঘর করে ফেলেছিল। ওর চোখে ঘুম পর্যন্ত আসছিল না। এই কারণে ও বিছানা থেকে উঠে পড়ল। ও নিজের আংটিটাও খুলে দিল, কারণ ওর আঙুলে হালকা জ্বলন হচ্ছিল। তাছাড়া এখনো নিজের ঘরে পৌঁছে গেছিল, তাই ওর কোনো বিপদও ছিল না। এরপরে খুবই উদাসীনতার চেহারা নিয়ে অমিত নিজের বিছানায় শুয়ে পড়ল। এইবারে খুব তাড়াতাড়ি ওর ঘুমও ধরে গেল। ও একদম গভীর নিদ্রায় ছিল। তখনই ও নিজের ঘরে আবার ওই ডাইনির ভয়ঙ্কর সঙ্গীত শুনতে পেল। রাত হতে চলেছে। অমিত নিজের বিছানায় একদম অদ্ভুতভাবে ছটপট করতে লাগলো। আর এর সাথে এই সিন এখানেই এন্ড হয়ে যায়। এখন সকাল হয়ে গেছিল। অমিত নিজের ঘুম থেকে জেগে উঠল। ওর নিজেরই ঘরে ওর মা বাবার ছাতি চাপড়ে কান্নাকাটির চিৎকার শুনতে পাচ্ছিল। অমিত এটা দেখে খুব অবাক হয়ে যায়। অমিত তখনই টেবিলের দিকে নিজের আংটি নেওয়ার জন্য গিয়ে দেখল, কিন্তু সেখানে ও নিজের আংটিটা পেল না। অথচ ওর ভালো করে মনে আছে, গত রাতে ঘুমানোর আগে ও এই টেবিলের ওপরেই ওই আংটি খুলে রেখেছিল। যাই হোক, ওর জন্য আংটি খোঁজার থেকে বেশি জরুরি ছিল বাইরের ব্যাপারটা জানা, কারণ ওর অস্থিরতা এখন বেড়েই চলেছিল। ও নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন দেখে ওর মা বাবা একটা মৃতদেহের কাছে তাদের মাথা রেখে খুব কান্নাকাটি করছে। এটা দেখে অমিত বুঝতে পেরে যায় যে অবশ্যই এটা ওর বন্ধু রনিতের দেহই হবে, যে কারণে ওর মা বাবা শোক মানাচ্ছে। অমিত নিজের মা বাবাকে গিয়ে বোঝালো, কিন্তু এ কি, ওর মা বাবা তো ওর দিকেই দেখছিলই না। তখনই ওই দেহ থেকে কাপড় উড়ে যায়, আর তারপর অমিত যা দেখলো সেটা দেখে ওর একটা মারাত্মক ঝটকা লেগে যায়। এই দেহটা অন্য কারোর নয়, বরং ওর নিজের ছিল, অর্থাৎ অমিত এখন একটা অশান্ত আত্মা হয়ে গেছিল। ওর মৃত্যু কাল রাত তখনই হয়ে গেছিল যখন আংটি বার করে ও শুতে গেছিল।
আর ওর গান গাওয়ার ডাইনির অনুভব হয়েছিল। আর ঠিক সেই সময় ওই ডাইনিটা অমিতের গলায় নিজের দাঁত বসিয়ে ওকে মেরে ফেলল। অমিতের আংটি খোলাটা মোটেই উচিত হয়নি, কারণ ওই ডাইনি হতে পারে জঙ্গলে মারতে পারেনি ওকে, কিন্তু ওর পিছু করতে করতে সে ওর ঘর অবধি, ওর রুম অবধি পৌঁছে গেছিল। আর অমিত যখনই একটা ভুল করল, অমিতের জীবনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে গেল। রামগড় গ্রামের একটা প্রচলিত গল্প আছে। দুপুরের 12টা থেকে শুরু করে অর্ধেক রাতের 12টা বাজা অবধি গ্রামের মধ্যিখানে থাকা একটা গুহা থেকে এক আজগুবি ধরনের আওয়াজ আসতে থাকে। এই আওয়াজগুলোর মধ্যে এত বেশি কষ্ট থাকে যে সেটা শোনা মাত্রই হৃৎপিণ্ডের স্পন্দন গতি দ্রুত হয়ে যায়। এই গুহার কাছ থেকে যারা যায় তারা প্রত্যেকেই তাদের নাম এই গুহার ভেতরে গর্জন করতে শুনতে পায়। আর এই জন্য এই গুহার রহস্যটা জানা খুবই ইন্টারেস্টিং হবে। সাল 2013-র কথা, যখন দুজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরস অভিমন্যু আর রনিতকে এই গুহার রহস্য জানার জন্য ডেকে পাঠানো হয়। সাহেব, এই গুহার সত্যি জানা হবে খুব মারাত্মক। আমরা তো আপনাকে এখনো বলছি যে ভেতরে যাওয়ার জেদ করা ছেড়ে দিন। আরে গোপালদা, আমাদের তো এটা ডিউটি। আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে যে টাস্ক দেয় সেটা তো পুরো করতেই হয়। ঠিক আছে সাহেব, তাহলে ঠিক আছে। আশা করবো যাতে আপনি তাড়াতাড়ি ফিরে আসেন। সন্ধে প্রায় 5টার সময় একদম গোপনভাবে দুজন প্যারানর্মাল স্পেশালিস্ট ওই ভুতুড়ে গুহার ভেতরে প্রবেশ করে। গত 37 বছর ধরে ওই গুহার ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ বেরোনো আর মারাত্মক ঘটনা ঘটে চলেছে। এক তো এই গুহা গ্রামের একদম মধ্যিখানে পড়ে, তাই জন্য গ্রামের লোকেদের মন থেকে এই গুহার প্রতি ভয় কাটাতেই হবে। আর এটা তখনই সফল হবে যখন ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজগুলো আর মারাত্মক আকর্ষণ শেষ হয়ে যাবে। অভিমন্যু আর রনিত প্রবেশ করার পরেই গুহায় ওদের নাম ধরে রাগান্বিত আওয়াজ গর্জন হতে লাগলো। চলে যায় এখান থেকে, না হলে মরবি দুজনে। তোমরা এই যন্ত্রণার দুনিয়া থেকে বাইরে চলে যাও। অভিমন্যু আর রনিত, মৃত্যুর তারিখ আজ রাত 12টার সময়। ভাই অভিমন্যু, এই গুহাটা কি আজব। আজ পর্যন্ত এরকম কোনো কেস হ্যান্ডেল করিনি যেখানে বলতে না পারা গুহা আমাদেরকে হুমকি দিয়েছে। ভাই, ভুতুড়ে জায়গা চিরদিন আজব আর ভয়ঙ্করই হয়ে এসেছে। শুধু তুই ভাবা বন্ধ কর আর টর্চের সাহায্যে পিকচার কালেক্ট কর। রনিত ওই গুহার ভেতরে ওই টর্চের সাহায্যে সামনে এগিয়ে যায় আর তারই সাথে গুহার চারিদিকের সব ছবি তুলতে শুরু করে। রনিত তখনই বড় বড় পা ফেলার আওয়াজ শুনতে পেয়ে যায়। এই আওয়াজটা একদম ওর কাছ থেকে আসছিল। ও ওই পায়ের আওয়াজের পিছু করতে করতে গুহার শেষ সীমানা অবধি পৌঁছে যায়। এখন ও গুহার শেষ প্রান্তে পৌঁছে গেছিল। ও গুহার শেষে একটা দরজা দেখতে পেয়ে যায়। ওই দরজার ওপরে লেখা ছিল অন্য জগতের দরজা। রনিত মনে মনে এটা ভাবছিল যে এই দরজাটা অন্য দুনিয়ার নয় তো। তখনই ও ওই দরজার কাছ থেকে একটা আওয়াজ শুনতে পায়। আরে এটা আমি রে খোকা, আমি তোর দাদু। আমার কাছে চলে আয় খোকা। বাপ রে, এটা আবার কেমন দরজা? এটা তো আমার দাদুর আওয়াজ ছিল। রনিত ওই দরজার পেছন থেকে ওর নিজের দাদুর আওয়াজ শুনতে পাচ্ছিল। সেটা শুনে রনিত খুশি আর ইমোশনাল হয়ে গেছিল। এই ইমোশনের জন্যই ও একটা ভুল করতে যাচ্ছিল। ও দরজা খোলার জন্য হাতটা সামনে করে দিল আর তখনই
পেছন থেকে অভিমন্যুর ভয়ঙ্কর চিৎকার পুরো গুহার ভেতরে গর্জন করতে লাগলো। বাঁচাও, বাঁচাও আমাকে! অভিমন্যুর চিৎকার শুনে রনিত দৌড়ে দৌড়ে পেছনে গেল। এইটুকুর মধ্যে ও অভিমন্যুকে তো প্রায় ভুলেই গেছিল। রনিত অভিমন্যুর কাছে পৌঁছলো। ও একদম নর্মাল দাঁড়িয়েছিল, যেন ওখানে কিছু হয়ইনি। অভিমন্যু, এটা কি ধরনের ইয়ার্কি ছিল? তুমি চিৎকার করছিলে কেন? অভিমন্যু সামান্য হাসির সাথে চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপরে রনিত অভিমন্যুকে নিজের সাথে ওই দরজার পেছনে যাওয়ার জন্য ইশারা করল। দুজনে ওই গুহার শেষ প্রান্তে, অর্থাৎ ওই দরজার কাছে পৌঁছে গেছিল, যেখান থেকে অন্য জগতের রাস্তা শুরু হয়ে যায়। অভিমন্যু ভাই, এই দেখো, তুমি জানো আমি এই কিছুক্ষণ আগে আমার দাদুর আওয়াজ এই দরজার পেছন থেকে শুনতে পেয়েছিলাম। আমার মনে হয় এর পেছনে মরে যাওয়া লোকেদের জগৎ রয়েছে। তাহলে দরজা খুলে দেখে নাও না, এইভাবে আকাশে ঢিল ছুটছো কেন? ঠিক বলেছ, আমি দরজা খুলে দিচ্ছি। রনিত দরজাটা খুলতেই যাচ্ছিল, আর তখনই ওর নজর অভিমন্যুর শরীরের ওপর পড়ে যায়। ভাই, যখন তুমি এই গুহার ভেতরে এসেছিলে তখন তুমি সাদা শার্ট আর ব্লু জিন্স পরেছিলে, এখন তুমি কালো স্লিভস আর লাল লোয়ার পরে রয়েছো। ভাই, তুমি এখানে জামা কখন চেঞ্জ করলে? তখনই অভিমন্যুর দাঁত বাইরে বেরোতে শুরু হয়। ওর পা দুটো বেড়ে যেতে লাগলো, ওর হাতের নখগুলো বাড়তে শুরু করে, আর ও এখন পুরোভাবে একটা টেবিলে পরিণত হয়েছিল। ওই ভয়ঙ্কর হাসির সঙ্গে একটা ভারী আওয়াজে বলতে লাগলো, তোর অভিমন্যুকে তো আমি 10 মিনিট আগেই এই দরজার ওপারে পাঠিয়ে দিয়েছি, যখন তুই ওর চিৎকার শুনেছিলি। তুই তো শুধুমাত্র একটা চারা ছিলি, কারণ শিকার সব সময় দরজার কাছে আনার পরেই করা হয়। মানে তুমি অভিমন্যুকে মেরে ফেলেছো? কেন, তোর কি সন্দেহ আছে? তাহলে যা, এই দরজার ওই পারে তুই তোর বন্ধুকে ওখানেই দেখতে পাবি। যে জগৎ থেকে তুই এসেছিস ওখানে মৃত হওয়ার আগে লোকেরা বাস করে। এখন তুই যে জগতে যাবি ওখানে মৃত্যু হওয়ার পরে সবাই বাস করে। যন্ত্রণার জগতে তোকে স্বাগত জানাই। এরপর রনিত পালানোর চেষ্টা করছিল, কিন্তু সামনে ওই রাক্ষস দাঁড়িয়েছিল। এখন একমাত্র রাস্তা শুধু ওই দরজাই ছিল। ও ভাবল যে এই দরজাটা এই গুহা থেকে বাইরে যাওয়ার রাস্তা হতে পারে। রনিত ভাবল যে কোথাও ও এই দরজা দিয়ে বাইরে পালিয়ে না যায়, সেই জন্য ওই ডেভিল ওকে ভয় দেখাচ্ছে। রনিত নিজের প্রাণ বাঁচানোর জন্য আর দেরি না করে দরজা খুলে দেয়। ও দরজার বাইরে একেবারে অন্ধকার দেখতে পেল। ওই দরজার ভেতর থেকে কান্নার আর চিৎকারের আওয়াজ আসতে থাকে, একদম সেই ঠিক একই আওয়াজ যেমন মৃত্যুর পর পরিবারের সবাই কাঁদতে থাকে। রনিত ওই দরজাটা বন্ধ করার ঠিক আগে একটা লম্বা হাত ওই দরজার বাইরে থেকে এলো আর রনিতকে ওই অন্য জগতের দিকে টেনে নিল। এই কারণে রনিত খুব জোরে চিৎকার করে উঠল, আর ওই ডেভিলও জোরে জোরে হাসতে লাগলো। ওই গুহার রহস্য আজ অবধি কেউই জানতে পারেনি। আজ অবধি অনেক লোকেরা গুহার ভেতরে গিয়ে ওখানে রহস্য জানার চেষ্টা করছে। যারা ওই অন্য জগতের দরজাটা খুলে দিয়েছিল তারা চিরকালের জন্য সেখানেই বন্দী হয়ে যায়, আর যারা জ্যান্ত বেঁচে গেছিল তারা হয় আত্মহত্যা করে নিয়েছে, আর না হয় তারা পাগল হয়ে গেছে। ওই গুহার রহস্যটা আজ অবধি অজানা হয়ে রয়ে গেছে। আজ ৪৫ বছর পরেও সেটার রহস্য
কেউই জানতে পারেনি। দেখুন, আমার কথা শুনুন, এই পেশেন্টের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যাবে, ততক্ষণ ওকে এখানেই থাকতে দিন। আধ ঘন্টা পরে ঘড়িতে 11:50 হয়েছিল। হাসপাতালের সব লোকেরা এখানে ওখানে দৌড়তে লাগল। কেউ দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছিল, আর কেউ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। পুরো হাসপাতালে ছুটোছুটি লেগে গেছে। পালাও এখান থেকে, তাড়াতাড়ি করো, পালাও। 12টা বাজার আগেই হাসপাতাল নির্জন হয়ে গেল। ঘড়িতে 12টা বাজা মাত্রই মুর্দা ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়। কারুর হাঁটার আওয়াজ এলো। মুর্দা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে, যার চুল এলোমেলো ছিল আর যার পরনে সাদা কাপড় ছিল। ডাইনি নিচে ঝুঁকে মাটিটা শুকতে লাগলো। এখানে একটা ওয়ার্ডে যে পেশেন্ট অজ্ঞান ছিল তার জ্ঞান ফিরে যায়। আরে সবাই কোথায় চলে গেলে? আরে কেউ আছে কি এখানে? তখনই পেশেন্ট কারোর চলার আওয়াজ শুনতে পায়। দরজা নিজের থেকেই ধাক্কা খেতে শুরু হয়। পেশেন্টের বেড নিজের থেকেই নড়তে শুরু করে, যেন বেডটাও ভয়ে কাঁপছিল। এটা দেখে পেশেন্টও ভয় পেয়ে গেল। কে আছে এখানে? আরে এই বেড নিজের থেকে কি করে চলে যাচ্ছে? আরে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে কেউ। বেড নিজের থেকেই সিঁড়ির দিকে এগিয়ে গেল, আর বেড সিঁড়ি থেকে নিচে পড়ল। ওই পেশেন্টটার খুব আঘাত লেগেছিল। ও যন্ত্রণায় ছটফট করছিল, আর পেছন থেকে বেড নড়তে লাগলো। আর ওই নড়তে থাকা বেড থেকে উঠে পেশেন্ট পালাতে লাগলো। ও দৌড়ে যাচ্ছিল আর বেড ওর পিছু করছিল। আরে বাঁচাও, এ আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। যখনই ও সামনে দেখে সাদা কাপড়ে ডাইনি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, ডাইনিকে দেখে ভয় পেয়ে ও নিচে পড়ে যায় আর পেছনের দিকে দেখতে শুরু করে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। পেশেন্ট পালানোর চেষ্টা করে। ডাইনি ঝাঁপ দিয়ে পা দুটো ধরে ফেলে। পেশেন্টকে টেনে টেনে মুর্দা ঘরের ভেতরে নিয়ে গেল সে। আর তারপরে পেশেন্টের জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। বাঁচাও! কিছুক্ষণ পরে ডাইনি মুর্দা ঘর থেকে বাইরে চলে আসে। ওর মুখ রক্তে লথপথ ছিল। ও, আর কেউ আছে এখানে? মুর্দা ঘরের দিকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে। কি করে জানি না আমরা এই পেশেন্টকে হাসপাতালে ভুলে রেখে চলে এসেছি। আপনি আসলে কি বলতে চাইছেন ডাক্তার বাবু? এই হাসপাতালে একটা ডাইনি আছে। যে কেউ হাসপাতালে রাত 12টার পরে থাকে তার মৃত্যু একেবারে নিশ্চিত। এখানে সবাই একই কথা বলছে, কিন্তু আমার লোকেদের কথায় বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনি তো ডাক্তার, আপনি এরকম বিষয়ে কি করে বিশ্বাস করতে পারেন ডাক্তার বাবু? আরে এমন অনেক কেস দেখেছি আমি। ভোটের নামে লোকেদেরকে মেরে তাদের অঙ্গ নিয়ে তস্করি করে হাসপাতালওয়ালারা। আমরা এরকম কিছু করি না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে 12টা বাজার পর এই হাসপাতালে থেকে দেখুন। যা কিছু আছে আপনি জানতে পেরে যাবেন। এখন আমি চলি। ডাক্তার ঠিকই তো বলছে, 12টা অবধি থেকেই যাই এই হাসপাতালে। সত্যিটা সামনে চলেই আসবে। এত লোক যখন বলছে তাহলে হয়তো সত্যিই এখানে ডাইনি রয়েছে। আর যদি সত্যি ডাইনি থাকে তখন একটা কাজ করি, হাসপাতালে মিনি ক্যামেরা লাগিয়ে দিই। আর হাসপাতালের বাইরে ওবি ভ্যানে বসে
আমি সব কিছু দেখে নেব, সব কিছু আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জার্নালিস্ট ছোট ছোট ক্যামেরা হাসপাতালে লাগিয়ে দেয় আর নিজের ভ্যানে বসে 12টা বাজার অপেক্ষা করে। এত বছর ধরে হাসপাতালে সবার প্রাণ চলে যাচ্ছে। আসলে এরকমটা হওয়ার কারণ কি? আজ সত্যিটা সবার সামনে চলে আসবে। যেই সত্যি হোক না কেন, এই সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আমার প্রমোশনটা একদম পাকা। 12টা প্রায় বাজবে করছে। সবাই হাসপাতাল থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জার্নালিস্ট ওইখানেই হাসপাতালের ভেতরে ভ্যানের ভেতরে বসেছে। ও স্ক্রিনে দেখলো যে মোটা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে আসছে, যার চেহারা চুল দিয়ে ঢাকা রয়েছে। আরে এ কোনো ডাইনি নাকি মহিলা? মনে হয় এ কোনো এক জুনিয়র আর্টিস্ট, ভাড়ায় ডেকে পাঠানো হয়েছে। তখনই ডাইনি আস্তে আস্তে ক্যামেরার কাছে চলে আসে আর একজন ভাইয়ের চেহারা দেখে জার্নালিস্ট চেয়ার থেকে নিচে পড়ে যায়। ডাইনি! জার্নালিস্ট এত বেশি ভয় পেয়ে যায় যে ও পালানোর কথা ভাবে, কিন্তু যখনই ভ্যানের দরজা খুলে দেয়, ডাইনি সামনে দাঁড়িয়েছিল আর ভ্যানের ভেতরে চলে আসে। জার্নালিস্ট অন্য দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ওই দরজাটা খুলল না। ভ্যানের আয়নায় রক্ত এসে পড়ে যায়। পরের দিন পুলিশ জার্নালিস্টের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশ কাল রাতের রেকর্ড করা ফুটেজটাও দেখলো। কোনো অপরাধী হলে তাকে ধরা যেতে পারে, কিন্তু এটা তো ভূত প্রেতের বিষয়, এতে আমরা কিছুই করতে পারবো না। আমি বুঝতে পারি স্যার, আমাদের কোনো ভালো একটা বাবার দরকার। হাসপাতালের লোকেরা ডাইনিকে ধরার জন্য একটা বাবাকে ডেকে পাঠায়। বাবা রাত 11:30টায় হাসপাতালে চলে আসে। এখন আপনি আমাদের হাসপাতালটাকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবেন বাবা। আমার উপর বিশ্বাস রাখো খোকা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা। সবাই হাসপাতাল থেকে বাইরে বেরোতে লাগলো 12টা বাজার আগে, কিন্তু বাবা মুর্দা ঘরের সামনেই বসে মন্ত্রের উচ্চারণ করতে লাগলো। ওম ত্রম্বকম আজমাই সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি মুর্দা ঘর থেকে বেরোলো আর বাবাকে দেখে হাসতে লাগলো। যেন বাবার মন্ত্রের কোনো প্রভাব পড়ছিল না ডাইনির ওপর। বাবা যত জোরে মন্ত্র পড়ছিল, ডাইনি ততই জোরে হেসে যাচ্ছিল। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি নিজের হাতে ইশারা করে। বাবা উপরে দেখে, তখন ওপর থেকে বাবার উপরে পড়ে যায়। বাবার চেহারা রক্তে লাল হয়ে যায় আর তারপর ডাইনি বাবাকে মুর্দা ঘরে টেনে টেনে নিয়ে যায়। বাকিদের মতোই ডাইনি বাবাকেও নিজের শিকারে পরিণত করল। এখন হাসপাতালওয়ালারা একটা কথা বুঝতে পেরে যায় যে ডাইনি হাসপাতাল থেকে মোটেই যাবে না। ওদেরকেই 12টা বাজার আগে হাসপাতাল খালি করতে হবে, না হলে তাদের সবার মৃত্যুর জন্য নিজেরাই দায়ী হবে। রাত প্রায় 2টো বেজেছিল। দেবা আর রিয়া তাদের বিছানায় ঘুমোচ্ছিল। তখনই দেবা উঠে দাঁড়ালো আর চলতে লাগলো। দেবা হুঁশে ছিল না। ও চলতে চলতে বাড়ির বাইরে চলে গেল আর অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে ও ফিরে চলে এলো। দেবার হাতে একটা সোনার পয়সা ছিল। ওই পয়সাটা বাড়ির ভেতরে নিয়ে এলো আর বিছানায় আবার শুয়ে পড়ল। সকাল হলো আর রিয়া দেবার হাতে রাখা সোনার পয়সাটা দেখতে পেল। বাহ, আমার জন্য সোনার পয়সা এনেছে। আমি কাল তোমাকে এটাই বলছিলাম, সোনা কিনে আনো, আর তুমি আজকে নিয়েও চলে এলে। খুব ভালো করেছো। দেবা এই ব্যাপারে কিচ্ছু জানতো না। ও জানতো না
যে ওর কাছে সোনার পয়সা কোত্থেকে এলো। ও বারবার মনে করার চেষ্টা করছিল, কিন্তু ওর কিছুই মনে পড়ল না। রিয়া খুশিতে ছিল কারণ ও সোনা পেয়ে গেছে, কিন্তু দেবা বিরক্ত ছিল যে ওই পয়সাটা কোথায় পেল। যাই হোক, দিন কাটল, আর মাঝরাতে দেবা আবার উঠল আর অন্ধকারে কোথাও চলে গেল। কিছুক্ষণ পরে ও ফিরে এলো আর একটা সোনার পয়সা সঙ্গে নিয়ে। এই ব্যাপারটা প্রত্যেক দিন হতে লাগলো। রিয়া খুশিতে ছিল আর দেবা চিন্তায়। একদিনের কথা, রিয়া কিচেনে কাজ করছিল। বাপ রে বাপ, আজকেও এত সময় কেটে গেল বাড়ির কাজ করতে করতে। দেবা, এই জিব্বাটা নামাও, আমার হাতে পৌঁছচ্ছে না। দেবা, এখানে এসো না। দেবা, শুনতে পাচ্ছ না নাকি? আর কখনো আমাকে হাত লাগাবে না। দেবা রিয়াকে খুব জোরে থাপ্পড় মারল আর ওখান থেকে চলে গেল। কি জোরে মেরে গেল! আমি কি এমন ভুল করলাম? যাও, আমিও কথা বলবো না। রাত হয়ে গেছিল। দেবা আর রিয়া ঘুমোচ্ছিল। ঘুমের ঘোরে রিয়া দেবার ছাতিতে হাত রাখল। দেবা নিজের চোখ খুব রেগে গিয়ে খুলল আর রিয়ার দিকে তাকালো, আর রেগে গিয়ে রিয়াকে জোরে একটা লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। আহ! দেবার গায়ে হাত লাগাবে না। আমাকে কেন ধাক্কা দিলে? তোকে বলেছিলাম দেবার গায়ে হাত লাগাবি না। তাহলে কেন আমার দেবার গায়ে হাত লাগালি? দেবা শুধু আমার। তোর সোনা দরকার ছিল, তাই না? প্রত্যেকদিন সোনা পেয়ে যাচ্ছিস, তাহলে সোনা পেয়ে খুশি থাক। দেবাকে ভুলে যা। কেমন কথা বলছো তুমি? দেখো, আমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। দেবা রিয়ার কাছে গেল। তুই তো মরবি, আমার হাতে মরবি। দেবা রিয়ার গলা ধরে হাওয়াতে তুলে নেয়। রিয়ার দম বন্ধ হতে লাগলো। তখনই কারোর চলার আওয়াজ এলো। একটা অঘরী জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। অঘরীকে দেখে দেবা অজ্ঞান হয়ে যায়, আর রিয়া দৌড়তে দৌড়তে ঘরের বাইরে ওই অঘরীর কাছে চলে যায়। আমাকে আমাকে দয়া করে বাঁচিয়ে নিন, আমার স্বামী আমাকে মেরে ফেলবে। ও তোর স্বামী নয়, তোর স্বামীর ভেতরে একটা ডাইনি বসবাস করছে। ওই ডাইনি তোর স্বামীকে দিয়ে এই সব করাচ্ছে। কি? আমি আপনার কাছে হাত জোড়ো করছি, আমার স্বামীকে বাঁচিয়ে নিন। এই সব তোর কারণেই হয়েছে। তোর স্বামীর এরকম অবস্থা তোর কারণেই হয়েছে। আমি কিছু করিনি। মনে কর কিছুদিন আগে। কতদিন ধরে বলছি আমার সোনা চাই। আরে কোথা থেকে নিয়ে আসবো তোমার সোনা? এত দাম বাড়ছে, টাকা আর বাকি থাকে কোথায় যেটা দিয়ে আমি তোমার জন্য সোনা কিনবো? সেটা আমি শুনতে চাই না। যদি এটাই বলার ছিল তাহলে বিয়ের সময় কেন কিছু বলনি? তোমার মতো স্বামী যেন আর কেউ না পায়। আমার তো জীবনটাই নরক হয়ে গেল তোমার সাথে। যেভাবে হোক নিয়ে এসো, নিজেকে বিক্রি করে নিয়ে এসো, কিন্তু আমার সোনা চাই। এবার তুই খুশি তো? প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যাচ্ছিস তুই। তুই বলেছিলি না নিজেকে বিক্রি করে সোনা নিয়ে এসো। তোর স্বামী নিজের আত্মা ওই ডাইনিকে বিক্রি করে দিয়েছে, আর তার বদলে প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যায়। ভুলে যা নিজের স্বামীকে তুই। না না, আমি আমার স্বামীকে চাই। আমার স্বামীকে বাঁচিয়ে নিন। চেষ্টা করে দেখছি, বাকি সব ভগবানের ভরসায়। ঠিক আছে, মনে হচ্ছে দেবা উঠে পড়েছে।
চুপ করে আমার পেছনে আয়। রাত 2টো বেজে গেছিল। দেবা উঠে জঙ্গলের দিকে চলে গেল। দেবার পেছনে অঘরি আর রিয়াও জঙ্গলে চলে গেল। দেবা জঙ্গলে একটা বট গাছের সামনে দাঁড়িয়ে পড়ে, আর দেবার শরীর থেকে ডাইনি বাইরে বেরিয়ে আসে, আর দেবা ওখানেই পড়ে যায়। এটা তো ডাকিনি ডাইনি। ডাকিনী ডাইনি যখন বাইরে এলো, অঘরি দেবার মাথায় ছাই লাগিয়ে দিল আর হাতে একটা লাল সুতো বেঁধে দিল, আর দেবার আশেপাশে ছাই দিয়ে একটা ঘেরা তৈরি করে নিল। ডাকিনী ডাইনি গাছ থেকে বাইরে বেরিয়ে চিৎকার করতে লাগলো। অঘরি, আমাকে দেবার শরীরে যেতে দে। না, তুই দেবাকে ছেড়ে দে। না, ছাড়বো না আমি দেবাকে, আর তোকেও মেরে ফেলবো। তুই আমাকে স্পর্শ করতে পারবি না, তোকে আমি পুড়িয়ে ভস্ম করে দেব। ডাকিনী ডাইনি রিয়ার শরীরে ঢুকে পড়ে। দেবের জ্ঞান ফিরে যায়। রিয়া! আমাকে ভস্ম করলে আমার সাথে ও মরে যাবে। রিয়ার চুল খুলে যায়, আর ও উল্টো ভাবে গাছে ঝুলে পড়ে। ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ। রিয়া শরীর ছেড়ে দে, না হলে এই গাছটাকেই পুড়িয়ে দেব। না না, তুই এরকম কিচ্ছু করবি না অঘরি। আমি এটাই করব। ভোলেনাথের এথাই ইচ্ছে, তোকে রিয়ার শরীর ছাড়তেই হবে। রিয়াকে ছেড়ে দে আর নিজের কাছে ফিরে যা। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ডাকিনী ডাইনি রিয়ার শরীর ছেড়ে বট গাছের ভেতরে ঢুকে পড়ে। অঘরি, আজ তো তুই একে বাঁচিয়ে নিলি, কিন্তু আমি দেবাকে ছাড়বো না। অঘরি রেগে গিয়ে গাছের দিকে তাকালো, আর তারপর সে নিজের শক্তি দিয়ে বট গাছটায় আগুন লাগিয়ে দিল। গাছ পুড়ে যাওয়ার কারণে ডাইনি আর পেত্তিদের চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া গেল। দেবা, এইসব তুমি নিজে করেছিলে না? সেদিন তুমি ওই কালো জাদুঘরের কাছে যেতে, আর না এই ডাইনি তোমার পেছনে লাগতো। মানুষ নিজের লোভ আর স্বার্থের জন্য কালো জাদুর ব্যবহার তো করে নেয়, কিন্তু সেই কালো জাদু তার নষ্টের কারণ হয়ে যায়। এখনো সময় আছে, শুধরে যাও। এইবারে আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি, প্রত্যেকবার আসবো না। ঘরে যাও, আর যা কিছু তোমাদের কাছে আছে সেটা নিয়েই খুশি থাকো। বেশি টাকার লোভ করো না। মদন সরকারি চাকরি করে। অনেক বছর পর মদন চাকরি থেকে ছুটি পায়। সেই জন্য ও ঘোরার জন্য আজমগড়ে পৌঁছে যায়। মদন এই জায়গায় নতুন ছিল। কত বছর পর আজ সুযোগ পেয়েছি আমি ঘোরার। এই ছুটি তো আমি কাজে লাগাবো, খুব মজা করব। তখনই মদন সামনে টাঙানো একটা বোর্ড দেখতে পেল। মদন গ্রামের ভেতরে পা রাখল। এই গ্রাম তো খুবই খালি খালি লাগছে, কাউকে দেখতেই পাচ্ছি না এখানে। খুবই আজব ব্যাপার এটা। একটু বাতাস বইতে লাগলো। মদনের চোখে কিছু একটা পড়ে গেল। ও কোনো এক ডাইনিকে দেখতে পায়, আর তারপর সে উধাও হয়ে যায়। মদন ভয় পেয়ে যায়। কে ওখানে? কেউ আছে এখানে? তখনই
মদনকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়। দেখো, আমি একটা সরকারি চাকরি করি। আমার যদি কিছু হয় না, তাহলে যেই হও না কেন সমস্যায় পড়ে যাবে। আমার সামনে এসো। মদন ডাইনিকে দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। ও ডান দিকে যখন যায়, তখন ডাইনি ওখানে আগে থেকে হাজির থাকে। আর যখন বাঁ দিকে যায়, তখন ডাইনি ওখানেও চলে আসে। যেখানে যেখানে মদন পালাতো, ডাইনি ওখানেই হাজির হয়ে গেল। তুই বলছিলি তাই না, সামনে আয় সামনে আয়, তাই আমি এসে গেছি। এখন ভয় পেয়ে পালাচ্ছিস কেন? আমাকে যেতে দাও। তোকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। তুই বাইরে লেখা ওই বোর্ডটা দেখতে পাসনি নাকি? শিক্ষিত লোকেদের এখানে আসা একদম নিষেধ। তাহলে তুই কেন এলি? ক্ষমা করে দাও। তোর মতো লোকেরা আমাকে বরবাদ করে দিয়েছে। কিন্তু আমি তো কিছুই করিনি। আমি তো এখানে থাকিও না। তোরই মতো ছিল মুকেশ। কে মুকেশ? আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। আমার মা বাবার মৃত্যুর পরে আমি একা পড়ে গেলাম। আমার কাছে সব কিছু ছিল, বড় বাড়ি, অনেকগুলো চাকর চাকরানি, অনেক অনেক টাকা, সব কিছু। শুধু একটাই অভাব ছিল, আমি অশিক্ষিত ছিলাম। রানী দেবী, আমার বাবা রাজা বাবুর সব হিসেব নিকেশ সামলাতো। ওই দুর্ঘটনায় আপনার মা আর বাবার সাথে আমার বাবারও মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মুকেশ। আমি তোমার কি সাহায্য করতে পারি? আমার বাবা ছাড়া আমার আর কেউ ছিল না এই পৃথিবীতে। আমি কি করে নিজের জীবন কাটাবো? যদি আপনি আমাকে ছোটখাটো কাজ দিতে পারতেন, তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? তুমি এখানেই আমাদের বাড়িতে ছোটখাটো কাজ করে নিও। মুকেশ সব সময় রানীর আগে পেছনে ঘুরত, বাড়ির ছোটখাটো কাজ করতে থাকত। একদিন রানী দেবী হিসেব নিকেশের বই নিয়ে চিন্তায় বসেছিল। তখনই মুকেশ তার কাছে এলো। রানী দেবী, আপনাকে দেখে খুব চিন্তায় মনে হচ্ছে। কিছু সমস্যা আছে নাকি? হ্যাঁ মুকেশ, আমার কাছে অনেক সম্পত্তি আছে, সব কিছু আছে, কিন্তু কিন্তু আমি অশিক্ষিত। আমার বাবা অনেক চেষ্টা করেছিল আমাকে পড়ানোর, কিন্তু আমি পড়তে পারিনি। যদি একটু আমি লেখাপড়া করে নিতাম। এখন এইসব কিছু সামলাতে পারছি না। হিসেব নিকেশ করা আমার দ্বারা সম্ভব নয় মুকেশ। ব্যাস এই ব্যাপার? রানী দেবী, আমার বাবা আপনার বাবার হিসেবের খাতা সামলাতো। আর যদি আপনি আমার উপর বিশ্বাস করে থাকেন, তাহলে আমি আপনার এই কাজটা অবশ্যই করতে পারি। তুমি তো আমার সব সমস্যার সমাধান করে দিলে মুকেশ। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি আজ থেকেই এই বইপত্রের ভার সামলে নাও। যখন থেকে আমার জীবনে মুকেশ এসেছিল, যেন আমার সব চিন্তা দূর হয়ে গেছিল। আর মুকেশ সব সময় আমার আশেপাশে ঘুরে বেড়াতো। ওকে আমার ভালো লাগতেও শুরু করেছিল। রানী দেবী, এই কিছু কাগজ আছে, আপনার আঙুলের ছাপ চাই। আমি এই কাগজ পড়ে দিই? না মুকেশ, কোনো দরকার নেই। তোমার উপর পুরো বিশ্বাস আছে। বলো, কোথায় ছাপ লাগাতে হবে? আমি মুকেশের সব কথা মেনে নিতাম। যেখানে মুকেশ আঙুলের ছাপ লাগানোর জন্য বলতো, আমি লাগিয়ে দিতাম। আমি তো মুকেশ আর আমার বিয়ের সব স্বপ্ন দেখে ফেলেছিলাম। কিন্তু সেই দিন কিছু লোক এসেছিল। কে তোমরা? একটু থামো। এভাবে কি করে ভেতরে ঢুকে পড়ছো আমার বাড়িতে? কে তোমরা? আমরা এই বাড়িটা কিনতে এসেছি। বাড়ির মালিক আমাদেরকে ডেকেছে এখানে। কি? না তো, আমরা এই বাড়িটা বিক্রি করিনি। আর আমি এই বাড়ির মালকিন। আরে, কিন্তু কাগজপত্রে তো মুকেশের নাম রয়েছে। মুকেশ সব কিছু নিজের নামে করে নিয়েছিল।
আমায় ঠকিয়েছিল। আমি সব কিছু হারিয়ে ফেললাম। মুকেশ বাড়ি থেকে আমায় ধাক্কা মেরে বার করে দিল। আমি পুলিশের কাছে গেলাম, কোর্টেও গেলাম। প্রাসাদে থাকা আমি সড়কে চলে এলাম। আর এটা আমি সহ্য করতে পারিনি। আমি নিজের প্রাণ নিয়ে নিলাম। সেই দিন থেকে আমি ডাইনি হয়ে গেলাম, আর আমি এক এক করে সবাইকে মেরে ফেললাম। কিন্তু মুকেশ আমার হাত থেকে বেঁচে গেছে। কিন্তু আমি তো মুকেশ নই, আমাকে যেতে দাও। আমি জানি তুই মুকেশ নয়, কিন্তু তারই রক্ত তুই। তোর বাপের নাম মুকেশ, তাই না? বাবার ভুলের শাস্তি আমাকে দিও না, প্লিজ। মদন ওখান থেকে পালাতে লাগলো। তখনই জোরে ঝড় চলে এলো। মদন কিছুই দেখতে পেল না। ডাইনি মদনকে হাওয়ায় তুলে নিচে ছুঁড়ে দেয়। ডাইনি মদনের মাথা ধড় থেকে আলাদা করে দিল, আর ওই মাথাটা গ্রামের বাইরে টাঙানো বোর্ডে ঝুলিয়ে দিল। এই গ্রামে শিক্ষিত লোকেদের আসা নিষেধ।